যেমন আমাকে হট সিটে বসিয়েছেন, এরকম ক্ষমতার হট সিটটা আসলে অনেক হট। লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছেন, আপনার বিরুদ্ধে ছাত্রদল অথবা যুবদল কোনো অ্যাকশন নিলে আপনি কি করবেন? আমি এই মুহূর্তে আমার দ্বিতীয় জীবন কাটাচ্ছি। তো মৃত্যু ভয়ে যাচাই বাছাই করে কথা বলতে হবে, ওই জায়গাটাতে আমি আর বিশ্বাসী না। তো শপথ গ্রহণের প্রথম দিনই তো বিএনপি সরকার 70% মানুষ যারা হ্যাঁ ভোট দিয়েছিল তাদের সাথে বেইমানি করেছে। জনগণকে জানাচ্ছি যে আপনারা যে ভোটটা দিয়েছিলেন সেই ভোটটাকে কিন্তু বিএনপি গ্রহণ করে না, বেইমানি করা হয়েছে। আপনাকে যে সময় দিব অক্ষরে অক্ষরে পালন করবেন, কিসের উপর বেস করে? আর্টিকেল 39 সংবিধানে বাক স্বাধীনতার কথা বলা হয়েছে। সেই বাক স্বাধীনতার তো নিশ্চয়ই একটা সীমাও আছে, আপনি কি সেই সীমা অতিক্রম করছেন? দেখুন, আমি আমার জায়গা থেকে যেটা বুঝি সেটা হচ্ছে, আমি এই মুহূর্তে বিরোধী দলে আছি, আমি রাজপথের মানুষ, সংসদের মানুষও না। তো আমি রাজপথের পালস বুঝে, জনগণের পালস বুঝে, জনগণ যেটা শুনতে চায় আমাদের মুখে সেই ভাষায় কথা বলতে অভ্যস্ত। আপনি ওই যে ইন্ট্রোতে নির্বাচনী প্রচারণার কথা বলছেন, তখনও তো আমার নানাবিধ শব্দ নিয়ে নানা রকম বিতর্ক সৃষ্টি হয়েছিল, সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা হয়েছিল, কিন্তু তখন আসলে এত ইফেক্ট দেখা যায়নি গতকাল থেকে যেটা দেখা যাচ্ছে। গতকালকের আর নির্বাচনকালীন শব্দগুলোর মধ্যে খুব একটা পার্থক্য নাই, কিন্তু গতকালকে এত বড় হয়ে গেল কেন? এত বড় হয়ে গেল কারণটা হচ্ছে, এই সময় একটা ক্ষমতাসীন সরকার আছে যেটা নির্বাচনের পূর্বে ছিল না, এই কারণে তখন এত বড় করে দেখা হয়নি। এখন একটা ক্ষমতার একটা আলাদা গরম আছে। আপনি যেমন আমাকে হট সিটে বসিয়েছেন, এরকম ক্ষমতার হট সিটটা আসলে অনেক হট। তো ওই জায়গাটার থেকে প্রতিক্রিয়া আসছে, এটাই স্বাভাবিক। আমার মনে হয় বাংলাদেশের মতো দেশে ওই যে জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা যেটা চেয়েছিলাম সেটা তো আসলে পাইনি, যে সেখানে আমি আমার কথাটা বলতে পারবো, আরেকজন আমাকে নিয়ে বলতে পারবে, এই জায়গাটা তো বোধহয় সৃষ্টি করতে পারিনি দেখেই এত আলোচনা সমালোচনা বলে আমার মনে হচ্ছে। নতুবা এটা আসলে এত বড় করে দেখার মতো কিছু না। আপনি রাশেদ প্রধান, আপনাকে প্রশ্ন করেছেন রাশেদ খান, তার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আপনাকে উদ্দেশ্য করে, আপনি সকল লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছেন, আপনার বিরুদ্ধে ছাত্রদল অথবা যুবদল কোনো অ্যাকশন নিলে আপনি কি করবেন? এমন একটা প্রশ্ন আপনাকে করেছে, সেম প্রশ্ন আমিও করছি, কি করবেন? আমি কিছুই করব না, আমার কি করার আছে? আমি তো আগেই বলেছি, আমি ইভেন পার্লামেন্টেরও সদস্য না, আমি রাজপথের মানুষ। ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে রাশেদ খান আর আমি পাশাপাশি ছিলাম, আমাদের দুইজনের নামই রাশেদ। উনি অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেছে ওই সময়। পরবর্তীতে দুইজনের মেরুকরণ দুই রকম হয়েছে। এখন উনি ওনার পোস্টের মাধ্যমে অথবা স্ট্যাটাসের মাধ্যমে ছাত্রদল যুবদল যদি আমার উপর কিছু করে বা আক্রমণ করে, তাহলে আমার কি করার থাকতে পারে? কারণ উনি তো এখন সরকার পক্ষের মানুষ আর আমি তো রাজপথের মানুষ, আমার কিছুই করণীয় নাই। আমার সাথে প্রশাসনও নাই, পুলিশও নাই, আমার সাথে জনগণ আছে। জনগণ সহানুভূতি জানাতে পারে, সেটাই হবে। আর সেইখান থেকে যদি আহত হই তাহলে চিকিৎসা নিতে হবে, যদি নিহত হয়ে যাই তাহলে তো চলে গেলাম আল্লাহর দরবারে, তাহলে তার বলার কিছু নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে, সত্য কথা বলতে যে যদি এখন ছাত্রদল যুবদলের আক্রমণের শিকার হতে হয়, অথবা রাশেদ খান যদি তাদেরকে ইঙ্গিতে বুঝিয়ে দেয় যে যাও আক্রমণ করো, তাহলে আক্রমণের শিকার হতে হবে, এর বেশি আমার কোনো কিছু করার নাই। তবে আমি যেটা বলতে চাই, আমি সত্য কথা বলতাম, এখনো বলি, ভবিষ্যতেও বলবো। এটার জন্য যদি জীবন দিতে হয় আমরা প্রস্তুত আছি, হাসিনার আমল থেকেই তো প্রস্তুত আছি। আর আমার এই লাইনটা সবসময় মনে পড়ে, জুলাই গণ অভ্যুত্থান 19 তারিখ, ওই সময় আমার ডান পাশের মানুষটা সরাসরি গুলি খেয়ে পড়ে মারা গেল, আমার সামনে একটা ছোট্ট পথ শিশু মারা গেল, ওই দিন আমারও মারা যাওয়ার কথা ছিল। আমি এই মুহূর্তে আমার দ্বিতীয় জীবন কাটাচ্ছি। সো মৃত্যু ভয়ে যাচাই বাছাই করে কথা বলতে হবে, ওই জায়গাটাতে আমি আর বিশ্বাসী না। একসময় আসলে আশঙ্কা জাগতো, এটা কি বলবো নাকি বলবো না, একটু হলেও জাগতো, অস্বীকার করব না। এখন আর এই জিনিসটা কাজ করে না, কারণ আমি জানি আমি আল্লাহ প্রদত্ত দ্বিতীয় জীবন কাটাচ্ছি, এই কারণে এই ভয়গুলো কাজ করে না এখন। 24-এর যে গণ আন্দোলন, এই আন্দোলনের পরে ফ্যাসিজমের পতনের পরে যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম, সে বাংলাদেশ আমরা পেয়েছি কিনা এটা নিশ্চয়ই জনগণ যাচাই বাছাই করবে। কিন্তু আমার যেটা প্রশ্ন, এরপরে যে সরকার গঠন হলো তার 2 মাস অতিবাহিত হয়েছে, আগের যে তত্ত্বাবধায়ক সরকার বলি বা যে উপদেষ্টা পরিষদ ছিল, অন্তর্বর্তী সরকার, এইটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার রয়েছে। আপনারা 11 দলীয় জোট ছিলেন, বিরোধী দলের এখন আপনারা আসন পেয়েছেন, আপনি সরাসরি
নির্বাচনে অংশগ্রহণ করেননি, কিন্তু এই আন্দোলনের পর যে সরকার গঠন হলো তাকে তো একটা ন্যূনতম সময় দিতে হবে। সে সময়টা আপনারা দিচ্ছেন, তাদেরকে সহযোগিতা করছেন, নাকি সমালোচনা করে তাদেরকে পিছিয়ে দিচ্ছেন বা আরেকটা আন্দোলনের হুমকিও দিচ্ছেন? না, সুন্দর প্রশ্ন। আসলে জনগণেরও জানার অধিকার আছে। দেখুন, নির্বাচিত হয়ে আসার পর এই নির্বাচিত সরকার যেভাবেই নির্বাচিত হোক, সেটা ম্যানেজ ভোট হোক অথবা মেকানিজম হোক, যেটাই হোক, নির্বাচিত তো হয়েছে। নির্বাচিত হওয়ার পর এই বিএনপি সরকারের একই দিনে দুইটা শপথ গ্রহণ করার কথা ছিল। একটা হচ্ছে জাতীয় নির্বাচনের মাধ্যমে আমি সংসদ সদস্য হব, আরেকটা হচ্ছে গণভোটের মাধ্যমে আমাকে এখন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হতে হবে। তো শপথ গ্রহণের প্রথম দিনই তো বিএনপি সরকার 70% মানুষ যারা হ্যাঁ ভোট দিয়েছিল তাদের সাথে বেইমানি করেছে। তো এখন সেই জায়গাটাকে তাদেরকে আমি কি সহযোগিতা করতে পারি? আমি কি তাদেরকে এটা বলতে পারি যে আপনারা যে নতুন করে স্বৈরাচার হতে চাইছেন বা নতুন ফ্যাসিজম সৃষ্টি করতে চাইছেন, এখানে আমাদের সমর্থন আছে? অবশ্যই না। তাহলে আমাদের কাজ ছিল হচ্ছে তাদের ভুলগুলোকে ধরিয়ে দেওয়া। আপনি খেয়াল করবেন, সংসদে বিরোধী দলীয় নেতা যারা রয়েছে 11 দলীয় ঐক্যের, তারা কিন্তু আলোচনার মাধ্যমে বারবার অনুরোধ করেছে, এখনো করছে, যে সংস্কার পরিষদ যেটা গঠন হওয়ার কথা ছিল সেখানে শপথ গ্রহণ করুন, আসুন আমরা জুলাই সনদটাকে প্রপারলি বাস্তবায়ন করি। এখন বিএনপি সেটা করতে রাজি না। এই সময় হয় আমাদেরকে আপোষ করতে হবে স্বৈরতন্ত্রের সাথে, অথবা আন্দোলন সংগ্রামে যেতে হবে। তো সেটারই দুইটা পার্ট। একটা সংসদে, যারা সংসদে আছে তারা সংসদে বক্তব্যের মাধ্যমে রাখছেন, আমরা যারা সংসদে নাই আমরা সংসদের বাইরে আন্দোলন সংগ্রাম, রাজপথে, সেমিনারে, লিফলেট বিতরণে, গণসংযোগের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করছি। জনগণকে জানাচ্ছি যে আপনারা যে ভোটটা দিয়েছিলেন সেই ভোটটাকে কিন্তু বিএনপি গ্রহণ করে নাই, বেইমানি করা হয়েছে। তো জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে তারেক রহমান সাহেব নিজেই কিন্তু বলেছেন যে জুলাই সনদে যে ধারাগুলো আছে তার প্রতিটি আমরা বাস্তবায়ন করব। তো বাস্তবায়ন করার জন্য তো ন্যূনতম একটা সময় দিতে হবে, সে সময়টা কি আমরা দিচ্ছি? বাস্তবায়ন করার প্রক্রিয়া ছিল হচ্ছে শপথ গ্রহণের মাধ্যমে। আচ্ছা, সেই শপথ গ্রহণটাই তো করা হয় নাই। তো আপনি যদি শপথই গ্রহণ না করেন তাহলে আপনি বাস্তবায়ন করবেন আপনার ইচ্ছা মাফিক। যেভাবে করে আমরা কমিটেড ছিলাম, সকল রাজনৈতিক দল 8.5 মাস ধরে বৈঠক হয়েছিল ঐক্যমত্য কমিশন। নির্বাচন হওয়ার আগে বিএনপির একটা নেতাও তো বলেনি আমরা গণভোট মানি না, গণভোটের প্রয়োজন নাই, গণভোটে আপনারা ভোট দিয়েন না, শুধু ধানের শীষকে দিয়েন। একটা নেতাও বলেছে? বলে নাই। বরং আমরা জনাব তারেক রহমানের মুখে একবার শুনতে পেয়েছি আপনারা দয়া করে হায়ের পক্ষে ভোট দিবেন। বগুড়ার জনসভায়, রাইট, জনসভায় ওপেন বলেছিল। তো তাহলে জনাব তারেক রহমান তো হার পক্ষে আহ্বান জানিয়েছে। হ্যাঁ, ভোটটা কোথায় দিবেন? গণভোটে। তাহলে এখন আপনি এসে বলছেন আমি গণভোট মানি না, গণভোট অধ্যাদেশ মানি না, গণভোটের সংবিধানে নাই। তাহলে তো আপনি সরাসরি বিট্রে করেছেন। আপনাকে যে সময় দিব অক্ষরে অক্ষরে পালন করবেন, কিসের উপর বেস করে? আইনের উপর, সংবিধানের উপর। গণভোটের সাথে না, মানে গণভোটকে মেনে নিয়ে না। এটা তো আপনি নির্বাচনের আগে একবারও বলেননি জনগণকে। কেন বলেননি? আমাদের বর্তমান স্পিকার নির্বাচনের পর মুখ ফসকে হোক, ভুল করে হোক বলে ফেলেছে কিন্তু, যে তখন গণভোটে রাজি না হলে নির্বাচন পিছিয়ে যেত, আমরা এই কারণে রাজি হয়েছি। তার মানে আপনি তো সরাসরি প্রতারণা করেছেন। এই প্রতারণার জবাবদিহিতা তো আপনাদের করতে হবে, আপনারা করছেন না। আপনারা সংবিধানের দোহাই দিচ্ছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যে গণভোটটা হয়েছিল সেটা কোন সংবিধানে ছিল, কোন ধারায় ছিল, কোন আইনে ছিল? সেইটাকে যদি আমরা রেসপেক্ট করি, স্যালুট জানাই, তাহলে এখন কেন মেনে নিতে পারছি না? এটাই তো স্বৈরতন্ত্রের লক্ষ্য।